কি করতে হয়। এটা কি মাছ? এটা নাইনদেল বলে। ও আচ্ছা, এই মাছটা তো আপনার হচ্ছে দ্বিতীয় পার্ট, যে ওইটাও তো ইয়ে হয় নাই, ভিতরে যায় নাই। না ভিতরতে চলে আইছি। ও ওই যে আচ্ছা। বাঙ্গা, এই বাঙ্গাতে চলে আইছি যে। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন, এইবার ওই করতে পারলে চলে যেত। ও, এটা এটা কি চিংড়ি মাছ? চিংড়ি মাছ। এটা কি চিংড়ি? এটা ঠ্যাংলা বড় চিংড়ি, ও। ঠেঙ্গি যারে ঠেঙ্গি বলে। ও আচ্ছা আচ্ছা। এই দুয়ারি পাতলে এইরকম বড় বড় চিংড়ি প্রতিদিন আমি 3000 4000 এরকম বিক্রি করতে পারি। বুঝছেন, এই দুয়ারিতে ভালো মাছ পাওয়া যায়। এই যে চিংড়ি দেখেন এই বড় বড় চিংড়িগুলা এই দুয়ারি থেকে, কিন্তু এই পদ্মা নদী থেকে পেয়েছে। এই মাছগুলো দেখেন, একবার দেখেন এই চিংড়ির পাগুলো কত বড়। এই চিংড়িগুলা এই দুয়ারিতেই এই পদ্মা নদী থেকে পায়। দর্শক মণ্ডলী, আমরা আজকে আবার চলে আসছি আপনাদেরকে পদ্মা নদী থেকে যে কীভাবে মাছ ধরে এগুলো দেখানোর জন্য। আজকে আমরা নতুন আর একজনের সাথে আসছি। আপনারা আমার হাতে যে দুয়ারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাঁশের দুয়ারি। এই দুয়ারিগুলোই মূলত সে পদ্মা নদীতে পাতে এবং এগুলো থেকেই সে যে মাছ পায় এটা দিয়েই তার সংসার চলে। তো আজকে আমরা বিস্তারিত জানবো যে সে কীভাবে এই দুয়ারিগুলো পদ্মা নদীতে পাতে এবং সে কীভাবে এই মাছ ধরার যে প্রক্রিয়াটি এটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে দুয়ারিগুলো দড়ির সাথে বেঁধে পদ্মা নদীতে ফেলা হয়েছে। আসলে এই দুয়ারিগুলো সারিবদ্ধভাবে দড়ির সাথে এভাবে বেঁধে নদীতে ফেলা হয়। তো এগুলোই আসলে মাছের পরিমাণ আপনার সবসময় একরকম হয় না, মাঝে মধ্যে কম হয়, আবার মাঝে মধ্যে কিছুটা বেশি। তো কাকা, আপনি পদ্মা নদী থেকে কতদিন ধরে মাছ মারছেন? কত বছর ধরে? 10 বছর ধরে। 10 বছর। তো আপনি যে 10 বছর ধরে মাছ মারেন, আপনি এই যে দুয়ারিগুলো পাচ্ছেন, শুধু কি এই দুয়ারিগুলোই পাতেন না অন্য কোনো প্রক্রিয়া আপনি মাছ মারেন? না, আমি শুধু এইগুলোই পাতি। ও, কতগুলো দুয়ারি পাচ্ছেন আপনি নদীতে? দুয়ারি বর্তমানে 500 দুয়ারি আছে। 500 দুয়ারি। 500 দুয়ারি কি আপনার এই নদীতে পাতা রয়েছে? জি। ও আচ্ছা। তো আপনার যে যে দুয়ারিগুলো পাতা আছে, এই দুয়ারিগুলো আপনি পার পিস কত করে কিনছেন? এগুলো কিনছি 70 টাকা পার পিস। 70 টাকা। এগুলো কোথা থেকে? আপনি কি নিজেই বানান নাকি কিনে আনছেন? জি না, মাগুরাতে দিয়ে যায়। ও আচ্ছা। মহাজন আছে মাগুরা, ও ফোন দিলে দিয়ে যায়। ও, তো আপনার যে দুয়ারিগুলো, এগুলো আপনি একবার কেনার পরে কতদিন ব্যবহার করতে পারেন? 2.5 থেকে 3 মাস। মাত্র 2.5 থেকে 3 মাস ব্যবহার করা যায়? জি। এটা আপনার নষ্ট হলে কি কোনো রিপেয়ারিং করার সিস্টেম আছে নাকি? বাড়ি খড়ি হিসেবে ব্যবহার করা যায়, তাছাড়া কিছু না। ও, জাল দেওয়া যায়। এগুলো আপনি কি কোন টাইপের মাছ পান? কি কি মাছ পড়ে? অনেক ধরনের রিটে, নাইনদেল, চিংড়ি, আপনি বাইলে অনেক ধরনের মাছ ধরে পাওয়া যায়। আপনি এগুলাই কত টাকার মাছ পান প্রতিদিন? ওইটা ঠিক নাই, ওই 1000 হইতে পারে, আবার 2000 3000 এরকম একদিন এক ধরনের হয়। আপনি গতকালকে কত টাকার মাছ পেয়েছিলেন? গতকাল 1400 টাকা পেয়েছিলাম। তার আগের দিন পেয়েছিলাম 850 টাকা। আপনার এইখানে যতগুলো দুয়ারে আছে পাতা, সবগুলো দিয়ে আপনার কেমন টাকা খরচ আছে এখানে? মানে কত টাকা আপনি এখানে পুঁজি খাটিয়েছেন? মোটামুটি সাইলন দিয়ে আপনি 30,000 টাকার মতন চালান লাগছে। আপনার নৌকা দিয়ে সবকিছু দিয়ে আপনার নৌকা দিয়া তাহলে সবকিছু দিয়ে আপনার পুঁজি কেমন 1.5 লাখ। আছে? 1.5 লাখ টাকা। জি। আপনার যে 1.5 লাখ টাকা পুঁজি আপনি এখানে ইনভেস্ট করেছেন, এই টাকাটা কি আপনার নিজস্ব নাকি ঋণ করা আছে কোনো? না, এটা আমার নিজস্বই বলা যায়। ও, তো আমরা অনেকে দেখছি যে ছোট ছোট যে দুয়ারিগুলো বানার, এই দুয়ারির মধ্যে অনেকে হচ্ছে আপনার খাবার দেয়। আপনি কি এটার মধ্যে কোনো খাবার দেন? জি, খাবার দিতে হয়। ও, খাবারটা আপনারা আসলে বাজার থেকে কিনে আনেন না নিজেরাই তৈরি করেন? এই বাজার থেকে আটা ভুসি এনে নিজেরাই বানাইতে হয়। ও, এটা কিভাবে বানান?
ওই যে রুটিন নাগাল সেই হ্যাঁ তারপর বানাইয়া তারপর শিখতে হয়, সেই তারপর আবার হালুয়া নাগাল কাটতে হয় ছোটো ছোটো করে। আমরা বেশ কিছু ভিডিওতে আমাদের দর্শকদেরকে দেখিয়েছি যে খাবারের সাথে আমরা যে সাবানগুলো ব্যবহার করি সেই সাবানও টুকরো টুকরো করে কেটে দুয়ারের মধ্যে দেয়। আপনি কি সাবান দেন না? না, আমি সাবান দিই না। হ্যাঁ মানে যে খাবার শুধুমাত্র এটাই হচ্ছে দুয়ারের মধ্যে দেন? হ্যাঁ, এটাই দিই। এটা আপনি এখন এই যে তুলে উপরের দিকে রাখছেন, এটা কি আবার আজকেই পাতবেন না পরে পাতবেন? এটা এখনই পাইতে দেবো আবার। আচ্ছা, আপনি যে এই যে পদ্মা নদী থেকে দুয়ারি দিয়ে মাছ মারেন, এই দুয়ারির মধ্যে মাছ বাদে বিপর্যয় কোনো কিছু পড়ে না, সাপ বা অন্য কিছু? হ্যাঁ পরে সব একা পাওয়া যায়। সাপ পড়লে কি করেন তখন? ওই সাইডে দিন মাইরে ফেলাই। এই কি সাপ পড়ে এর মধ্যে? ওই পানির ভিতরে যে ধরনের সাপ থাকে ওইগুলি। নাম কি ওই সাপের? জোড়া সাপ বলে। জল ডোরা যেটা বলে? জি জি। ও আচ্ছা, তা আপনি এটার মধ্যে কি বড় ধরনের কোনো মাছ পান? বড় 1 কেজি ধরনের নান দেল রিটে পাওয়া যায়, এর বড় পাওয়া যায় না। এটা কি চিংড়ি মাছ? চিংড়ি মাছ। কি চিংড়ি? এটা ঠ্যাংলা বড় চিংড়ি, ঠেঙ্গি যারে ঠেঙ্গি বলে। আচ্ছা আচ্ছা। আপনি কি এই দুয়ারেই পাতেন নাকি অন্য কোনো প্রক্রিয়ায় মাছ মারেন নদী থেকে? না, এই দুয়ারই পাতি শুধু। আপনি কি 12 মাসে মাছ মারেন? 12 মাস বলতে শীতকালে ওই সময় মাছ কোন খায়, ওই 1 মাস পাতি দেয়। ও আচ্ছা, তো আপনার হচ্ছে এই যে আপনি মাছ মারেন, এটার শুধু কি মাছই মারেন না এটার পাশাপাশি অন্য কিছু করেন? না, অন্য কিছু করি, ক্ষেত খামারি কাজ করি। জমি জমা কৃষি কাজ করেন? ওই যে যেমন পাট বুনছি, ধান লাগা, এইগুলি। তো আপনি কতটুকু জমি চাষ করেন? জমি নিজস্ব বলতে তেমন নাই, ওই বর্গা শোন করা মার কাছে এইভাবে নেওয়া আছে। তো বারগেস বা বর্গা নিয়ে আপনার কতটুকু জমি চাষ করেন টোটাল? 4 বিঘের মতন আছে। 4 বিঘা জমি নিজে চাষ করেন? এই 4 বিঘা জমির যে আপনার রক্ষণাবেক্ষণ, এটার কাজ কাম এটা কি নিজেই করেন না লোক নিয়ে করেন? এগুলো পয়রাত নিতে হয়, হরিত তো পয়রাত নিতে আবার কাজ করতে হয়। কিষান দিয়েও করেন আবার নিজে যতটুকু পারেন নিজে করেন? সম্ভব, যতটুকু সম্ভব ততটুকু করি। আপনি কি আপনার বাড়ি কি এইখানে নাকি অন্য কোথাও? না, বাড়ি এখানেই সাইনবোর্ডই। আপনি এইখানে বাড়ি ছিল না নদীতে ভেঙে গেছে বাড়ি? ওই নদীতে ভেঙে নিয়ে গেছে, ওই যে মেন সাইনবোর্ডটা ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেন সাইনবোর্ডের পাশে ছিল বাড়ি। ওই বাড়ি ভাঙ্গার পর আবার এখানে বাড়ি করছে। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি ভাঙে যায় কত বছর আগে? সাইনবোর্ড ভাঙ্গা কত, 2005 আছে ভাঙ্গা নাকি? 2005-এ? 2005-ই মনে হয়। একবারই ভাঙছে আপনার বাড়ি? না, এই বয়সে 3 ভাঙ্গা দিছি। 3 বার? প্রথমবার ভাঙার পর কোথায় এসে বাড়ি করেন? প্রথম মাছ হলাম হলো আপনার এই পাঙ্গাসে কয় শ্যাম্বি ঘাটের উত্তরে পাঙ্গাসে ছিলাম। ওইখান থেকে দ্বিতীয় পর্যায়ে কোথায় আসেন? দ্বিতীয় পর্যায়ে ওখান থেকে এক জায়গাতে মানে পাঙ্গাসের ভিতরে উত্তরে যাই আবার বাড়ি করছিলাম, ওখান থেকে আবার মনে করেন যে সাইনবোর্ড চলে এসেছি। ও আচ্ছা। 2 ভাঙ্গা দেওয়ার পর। আপনি এখন যেখানে বাড়ি করে আছেন এই জায়গা কি আপনার কিনা জায়গা না কোথাও কারো ভাড়া জায়গা আছে? না, এটা আমার একটা দাদার কেলে জমি, নিজস্ব জমি। ও আচ্ছা। আপনার পরিবারে কে কে আছে? পরিবার আছে, মা আর আমার স্ত্রী আর আমি, 3 জন। ছেলে মেয়ে নেই আপনার? জি না। আচ্ছা, আপনি এই নদী থেকে মাছ মেরে আপনার সংসার কি চলে বা আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই চালায়, চলে। আপনার এই যে দুয়ারি বাদে এটার অন্য কোনো খরচ এখানে হয় কিনা আপনার? মানে এই যে যে দুয়ারিগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলা কিনা বাদে এটার অন্য কোনো খরচ আপনার এই মাছ মারার বাবদ হয় কিনা? মানে পদ্মায়? হ্যাঁ হ্যাঁ। না, অন্য কোনো খরচ হয় না। মানে কি আপনি যদি আপনার হচ্ছে কালকে কত টাকার মাছ পাইছিলেন? 1400 টাকার মাছে আপনার কত টাকা খরচ গেছে? সদাই করার জন্য তো খরচ যাবেই, সদাই করছি, তারপর আপনি আদার কিনছি, আটা বসে দিয়ে, তাতে 600 টাকার মতন খরচ গেছি। ও আচ্ছা আচ্ছা। আপনি যে এই দুয়ারিগুলো তুললেন আবার এখন ফেলে দিচ্ছেন, এটা আবার তুলবেন কখন? এটা আগামীকাল তুলবো না, পরশুদিন তুলবো আবার। ও, এটা হচ্ছে আপনার মাঝে একদিন গ্যাপ যায়? জি। তো এটার মধ্যে আপনার এই মাছ করলে মাছ মারা যায় না? 2-1টা মারা যায়, অতিরিক্ত এক দুয়ারিতে বেশি পড়লে 2-1টা মারা যায়। ও আচ্ছা। আপনি কি শুধু পদ্মা নদী থেকে মাছ মারেন না অন্য কোথাও থেকে মাছ মারেন? না, আমি শুধু পদ্মাতেই মারি, আর কোথাও মারি না। আপনি মাছ কি সকালে তুলেন? সকালেই তুলি। এই টাইমে তুলে পরে বাজারে বিক্রি করেন? বাজারে বিক্রি করি। কোন বাজারে মাছ বিক্রি করেন? বাজার বলতে বাজারে বেশিরভাগ যাই, আবার নদীর পার তো যদি আসে নদীর পাড়ে বিক্রি করি।
ও, মানে নদীর পার থেকে বিক্রি হয়ে গেলে আর বাজারে যান না? যাই না, যাওয়ার প্রয়োজন না হলে যাই না। মোহাম্মদ আক্কাস দেওয়ান পদ্মা নদীর ভাঙন কবলে পড়ে তিনবার হারিয়েছে তার ভিটেমাটি বাড়িঘর। পদ্মা নদীর ভাঙন কবলে সব হারিয়ে আবার এই পদ্মা নদী থেকেই হয়েছে কর্মসংস্থান। জীবিকার ত্যাগিতে পদ্মা নদী থেকে মাছ ধরে ও কৃষিকাজ করেই চলছে তার সংসার। আপনি যে একটা চিংড়ি পাইছেন এটা কতটুকু ওজন? ওটা 600 গ্রামের মতন আসলো। 600 গ্রাম। কত টাকা বিক্রি করছিলেন? ওই সব কিছু মিলিয়ে বিক্রি করছিলাম, এবার হয়নি। ওইটা পাইছিলাম আরো 1 বছর আগে। ও আচ্ছা। এই তারিখে আপনি তেমন বড়টা পাই নাই। ও আচ্ছা আচ্ছা। তো আপনি যে এই যে নদী থেকে মাছ মারেন, এই পদ্মা নদী থেকে আপনি সর্বোচ্চ বড় কত ওজনের মাছ পেয়েছেন? সর্বোচ্চ কত বড় মাছ ধরেছেন আপনি? সর্বোচ্চ আপনার 1.5 কেজির মতন পাইছি। আয় 1.5 কেজি 2 কেজি এরকম। এটা হচ্ছে আপনার সব থেকে বড় মাছ ধরা? বড় মাছ না, তারপরে এটা হলো দুয়ারিট। আর আপনি সুতের জাল আছে আমার, ওই পুষ মাসের ওই সময় হলো মাছ ইসে কম পাই, দুয়ারিতে কম পাই। সুতের 7 ইঞ্চি 8 ইঞ্চি ওই ধরনের জাল আছে। ওইগুলাই মনে করেন যে একটা বোয়াল পাইছিলাম 5 কেজি হবে বোয়াল। হ্যাঁ, ওই যে পুষ মাসে মাছ মারা বাদ দিনে মানে দুয়ারি পাতি নেই, ওই জাল পাতি, ওই সুতের জাল, বুঝছেন। তারপরে রুই চলে গেছে একটা, রুই ধরতে পারিনি। তারপরে এমনি 2 কেজি করে যে আপনার আয়ের আছে, আয়ের চিতল এইগুলো পাইছি। সর্বোচ্চ বড় পাইছি ওই আমি একটা এই বোয়ালি পাইছিলাম 7,500 টাকা বেচা করছি। বড় মাছ পাইনি আমি। আচ্ছা, আপনি এই দুয়ারির মধ্যে সর্বোচ্চ কত বড় মাছ পেয়েছেন এই দুয়ারিগুলোর মধ্যে? এই দুয়ারির ভিতরে মনে করেন যে আয়ের পাইছি 1.5 কেজির মতন, আর নাইনদেল 1 কেজির মতো পাইছি, আর রিটেও 1 কেজির মতন। এর বড় ঢুকতে পারে না। আচ্ছা, আপনারা তো আমরা এর আগে দেখছি যে ছোট ছোট যে দুয়ারিগুলা ওইগুলাও ইয়া করতে, সেই দুয়ারিগুলো অনেক আগে পাততাম, ওইগুলা বেশি লাস্টিং করে না, এই কারণে ওইটা বাদ দিয়ে দিছি। আচ্ছা, না একদিন আচ্ছা আপনারা এখানে দেখলাম যে ছোট ছোট যে দুয়ারিগুলা ওইগুলা রাখা, ওই যে রাখা এইগুলাই ছিল, এইগুলি এই যে শুধু রয়। আচ্ছা, সেইগুলো এই যে আসলে এই যে যে দুয়ারিগুলা, বাঁশের দুয়ারিগুলা, এইগুলা যে এত কম সময় আপনারা ব্যবহার করতে পারেন, তো এই দুয়ারিগুলো আপনি হচ্ছে 2.5 মাস 3 মাস ব্যবহার করার পর আবার নতুনগুলা কিনেন, তো এই যে যে এত টাকা খরচ, একটা পার পিস আপনার 70 টাকা 80 টাকা আপনাদের পড়ে, তো এইটার যে খরচ, এটা সব খরচ মিলে আপনার নৌকা খরচ, এরপরে খাবার খরচ, সবকিছু মিলে কি আপনার লাভ কিছু থাকে? লাভ সব বছরে থাকে না, এখন না করি বা করবো কি? ওই জমি জাতি হলো বর্গা চাষ করি, কিছু নগদ টাকা কামাই করার দরকার আছে না। কত বড় বছর দেওয়া যায় যে কিছু লাভ থাকে আল্লাহ দিলে, আবার কত বছর সমান সমান হয় ওইটা বলার ফায়দা নেই। তবে তারপরে বড় হলো মেন হলো আমার মাছ মারা ছোটকালতেই শখ, বুঝছেন। আমি ছোটকালের শখ কি, আমার 11 বছর বয়সের সময় আমার আব্বা মারা গেছে। আচ্ছা, বুঝছেন, আমরা ভাই আমি একাই, বোন 4 জন। ওই মনে করেন যে বাড়ির কাজ করতাম, ওই কাজ করে ওই মাছ ধরার জন্য চরে চলে যেতাম, মনে করেন যে বাইক নিয়ে বাড়ি যাই, ওই যে ওখান থেকে মাছ ধরতাম। আমার মাছ ধরা হলো ছোটকালের শখ, এই কারণে পরবর্তীতে দেখি এখন হচ্ছে আপনার একটা বাজে পেশা হিসেবে, এখন পেশা হিসেবে হয়ে গেছে, তখন সংসার চালান লাগে এই দিয়ে। আবার আপনি মনে করেন যে এই জমি যখন ভাঙিয়ে নিয়ে গেলো, তখন কি করবো, তখন এই যে চিন্তা ভাবনা করলাম যে নদী তখন কাছে মাছ মারার শখ, তাইলে এই দুয়ারি পাতি। আল্লাহ খুব ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আমার পর আল্লাহ ভালোই হয়, কিছু যে হয় না তা না, আল্লাহ ভালোই। তারপরে আমার তো দিন লাগতিস না, আমার লাগে মাত্র হাইস 3 থেকে 4 ঘন্টা, তারপরে তো বাড়ির কাজ করতেই পারি। কাঁকড়া ফেলাই দেন কেন? কাঁকড়াও তো খাওয়া যায় বা কাঁকড়াও তো বেশি করা যায়। ওই কাঁকড়া বকুলে যাওয়া না, সেই কাঁকড়া আবার বড়, তাও ওইগুলো কতজন চায়, ওই ঝামেলা হয় যে রাখি না, ফেলাই দিই। আচ্ছা, বিক্রি করা যায় না, খাও নিতে চায়, টাকা দেয় না, এই জন্য ঝামেলা হয় যে, এই কারণে ওই রাখি না। সবটার মধ্যে তো মনে হয় মাছ পড়ে না, তাই না? না, সবটার মধ্যে পড়ে না, আবার একটা দেখা গেলে ভালোই কিছু পড়ে। এই গেছে গেল যেমন আল্লাহ ভালোই করে দিছিল, সব দরটি পড়ে নাই যদিও। আপনার যে 500 দুয়ারে পাতা আছে সবগুলো কি তুলবেন? না, অর্ধেক তুলবো, 250 তুলবো। ও মানে আপনি হচ্ছে 500 দুয়ারে পাতা রয়েছে, আপনি প্রতিদিনই তুলেন, মানে 250 করে, যেহেতু একদিন পর পর তুলেন? একদিন পর পর তুলি। আচ্ছা, বুঝছেন, তুলে বাজার তো দৌড়তে হয়, বাজার দৌড়বো, আবার মাছ বিক্রি করে বাড়ি কাজ আছে, এই কাজ করতে হয়। আর 500 দুয়ারি একদিন টানতে গেলে জানে কিলোবে না,
দিন অর্ধেক লেগে যাবে, এই কারণে অর্ধেক করে তুলি। মাছ বর্তমান কম, মাছ আল্লাহ কদিন দিয়েছিল, এখন বর্তমান মাছ কম। আবার পানি যখন কমবে তখন আবার কিছু পাবো। মোহাম্মদ আক্কাস দেওয়ান দীর্ঘ 10 বছর যাবৎ পদ্মা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তিনি মূলত বর্ষা মৌসুমে দোয়ারি আর শীতের মৌসুমে জাল দিয়ে মাছ শিকার করে থাকেন। পদ্মা নদী থেকে মাছ ধরার পাশাপাশি তিনি করেন কৃষিকাজও। মাছ ধরা আর কৃষিকাজ করে চলছে তার সংগ্রামী জীবন। আমার হাতে যে দুয়ারিগুলো দেখতে পাচ্ছেন, এই দুয়ারিগুলো মূলত হচ্ছে বাঁশ দিয়ে বানায়। আমরা যে বাঁশ দেখি, এই বাঁশগুলোকে ঝাড় থেকে কেটে বিভিন্ন প্রক্রিয়ায় চেকুন করে এরপরে হচ্ছে দড়ি দিয়ে এটাকে হচ্ছে আপনার তৈরি করা হয়। এই দুয়ারিগুলো আপনার পদ্মা নদীতে তারা পাতার পরে এর ভিতর দিয়ে এই যে পাটটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে হচ্ছে মাছটা ঢুকে এরপরে দ্বিতীয় আর একটা পাট আছে সেম ক্যাটাগরির, মাছটা এর ভিতর দিয়ে ঢুকলে আর বেরোতে পারে না। তারা বিশেষ প্রক্রিয়ায় একটা খাবার তৈরি করে, সেই খাবারটা এই দুয়ারির মধ্যে দিয়ে দেয়। মাছ এই খাবারটার প্রলোভনে দুয়ারির মধ্যে এসে পড়ে। মাছটা আপনার প্রথম পার্ট থেকে যাওয়ার পরে দ্বিতীয় সেম আর একটা পার্ট আছে, এটা দিয়ে যখন এই পিছনের দিকে চলে আসে, অর্থাৎ এই নিচের পিছনের যে অংশটা, এই অংশটায় হচ্ছে মাছটা এসে আটকা থাকে। মাছ চাইলেও ঢোকার পরে আর এই ভিতর দিয়ে বেরিয়ে যেতে পারে না। মাছটা যখন এখানে এসে জমা হয়, তখন এই যে পিছনের দিকে যে অংশটা আছে, এখানে একটা দড়ি আছে, এই দড়িটাকে খুলে এরপর হচ্ছে এখান থেকে মাছটা বের করা হয়। মাছটা বের করে আবার এই দড়িটাকে আপনার আটকে দেওয়া হয়। তো এটা লক থাকলে মাছটা কোনোভাবেই বেরোতে পারে না। পদ্মা নদী একদিকে যেমন হাজার হাজার মানুষের জমি জমা ভিটেমাটি কেড়ে নিয়েছে, ঠিক অন্যদিকে এই পদ্মা নদী থেকেই হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ এই পদ্মা নদী থেকে বিভিন্ন প্রক্রিয়ায় মানুষ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। ঠিক তেমনই একজন আমাদের পিছনে যাকে দেখতে পাচ্ছেন, মোহাম্মদ শেখ আক্কাস দেওয়ান, তার যে পৈতৃক ভিটা বা তার বাপদাদার সম্পত্তি যেটা ছিল, সেটি কিন্তু পদ্মা নদীতেই ভেঙে নিয়ে গেছেন। পদ্মা নদীতে আমরা দেখেছি যে বহু লোক, একবার দুইবার নয়, আমরা এমনও কিছু লোকের সন্ধান পেয়েছি যারা 15-16 বার পদ্মা নদীতে তাদের বাড়িঘর ভেঙে গেছে। ঠিক তেমন একজন ব্যক্তি হচ্ছেন এই মোহাম্মদ আক্কাস দেওয়ান। তারও বাড়ি কিন্তু, অর্থাৎ তার যে পৈতৃক ভিটা, এটি 3 বার ভেঙে গিয়েছেন। সে 3 বার বিভিন্ন জায়গায় এসে বাড়ি করেছেন এবং তার যেমন সব কিছু এই পদ্মা নদীতে কেড়ে নিয়েছেন, আবার এই পদ্মা নদী থেকেই তার জীবিকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। মোহাম্মদ আক্কাস দেওয়ান প্রায় 10 বছর ধরে এই পদ্মা নদী থেকে মাছ মেরে তার জীবিকা নির্বাহ করছেন। তিনি বছরের বেশিরভাগ সময়ই পদ্মা নদী থেকে এই দোয়ারি দিয়ে মাছ মারেন, আবার কিছু কিছু সময় যে জাল থাকেন সেই জাল দিয়েও মাছ মারেন। অর্থাৎ যখন এই দোয়ারিতে মাছ কম পান, তখন তিনি বিভিন্ন জাল দিয়েও পদ্মা নদী থেকে মাছ মারেন। তার জীবিকার মেন পেশায় হচ্ছে পদ্মা নদী থেকে মাছ মারা, পাশাপাশি তিনি কৃষিকাজও করেন। অর্থাৎ তিনি নিজেই প্রায় 4 বিঘা জমি চাষ করেন, সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন। অর্থাৎ কৃষিকাজ এবং পদ্মা নদী থেকে মাছ মেরেই চলছে তার জীবন। রোদ, ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে পদ্মা নদীর সাথে চলছে মোহাম্মদ আক্কাস দেওয়ানের সংগ্রামী জীবন। পদ্মা নদীতে যারা মাছ মেরে জীবিকা নির্বাহ করেন, তাদের প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা জীবনের গল্প। এই গল্পের প্রতিটা শব্দ, কষ্ট, হাজারো না পাওয়ার বেদনার সুরে রয়েছে গাথা। প্রত্যেকটা জীবনের গল্প যেন এক একটা আলাদা উপন্যাস। যে উপন্যাসে খোদাই করা রয়েছে হাজারো দুঃখ কষ্ট, হাজারো না পাওয়ার বেদনা। একদিকে চরম দারিদ্র্য, অন্যদিকে পদ্মা নদীর বুকে অনিশ্চিত জীবনধারণ। সবকিছু মিলিয়ে জীবন যেন এক সাদাকালো নাটকের মঞ্চ। নদীতে মাছ মারার সময় আপনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হলে, ঝড় বা বৃষ্টি হলে, তখন আপনারা কি করেন? বৃষ্টি আইলে কী করবো, একটা পলিথিন মাথায় দিয়ে তারপরে দড়িটা নিই, তাছাড়া আর কী করবো।
এটা কি আর মাছের বাচ্চা মনে হয়? এটা আয়ের মাছের বাচ্চা। আপনার এই দুয়ারিগুলো পাততে কত সময় লাগে? দুয়ারি সকালবেলাতে উঠতে 9টা বাজে। সকাল 9টা বাজে আপনার এই দুয়ারি তুলতে তুলতে? হ্যাঁ। আচ্ছা, আপনি মাছ নিয়ে বাজারে যান কয়টার দিকে? মাছ ধরবো, ধরার পরে মনে করেন যে 9:30 10টা এরকম বাজবে। আচ্ছা, আপনি যে এই দুয়ারিগুলো এখানে পেতে রাখেন, এগুলা কি আপনার চুরি হওয়ার বা কোনো অন্য ধরনের কোনো সমস্যা হয় কিনা? হয়, চুরি হওয়ার ভিতরে চুরি হয় না, এই ছোটতে হয়তো দামন নিয়ে যায়, হারাই যায়, এরকম কিছু। আচ্ছা, চুরি হওয়ার মতো সিস্টেম নেই। মানে অন্য আমরা বেশ কিছু ভিডিওতে দেখছি যে অনেকেই বলছে যে মাছ এগুলো থেকে তুলে অনেকে নিয়ে যায় চুরি করে, এরকম আপনার সাথে হয়েছে কিনা? হয়েছে, এর আগে আমার 3 বের করে 3 দিন মাছ মানে জিরি রাখছিলাম, নিয়ে গেছে, কিন্তু এরপরে তার মাছ জিরি রাখি না, যখনই পাই ওই নিয়ে বাজারে বেঁচে লাই, বুঝছি। জিরে রাখার কোনো সিস্টেম করে নিয়ে এই জন্য আড়াই না। জিরে রাখা বলতে হচ্ছে আপনি এই মাছগুলো তুলে এক জায়গায় রাখছেন? যেমন যদি সময় পেলাম না, বিকেলবেলা টানলাম, বিকেলবেলা তাই নিয়ে তো আর সন্ধ্যায় মাছ নেওয়া সম্ভব না, ওই যে জিরি রাখি যে ভরে নিয়ে যাবানি, ওই দেখা গেলো একদিন নিয়ে যায়, এই কারণে ওই সন্ধ্যায় টানি নে, প্রতিদিন সকালে টানি, তাই নিয়ে বাজারে বিক্রি করে ফেলাই। আচ্ছা, অনেকে তো কাকা হচ্ছে দুয়ারি দিয়ে মাছ মারে, আবার হচ্ছে আপনার দুয়ারিতে যখন একটু মাছ কম পায় আপনার হচ্ছে ইলিশ মাছও মারে। আপনি কি ইলিশ মাছ মারেন কিনা? ইলিশ মাছ অবরোধের পরে যাই এক দিন মারি, হয়তো খাওয়ার জন্য সবাই মারে, ওই সময় মানে আপনি হচ্ছে ইলিশ মাছ যখন মারেন এটা হচ্ছে আপনি বিক্রি করার জন্য না, নিজে খাওয়ার জন্য, পরিবারে খাওয়ার জন্য। অবরোধের পরে যাই হয়তো মানে আপনি হচ্ছে বলতে চাচ্ছেন যে আপনি ইলিশ মাছটা মারেন শখ করে খাওয়ার জন্য, ওই অবরোধের পরে যাই এই আর কি। এই 2-1 দিন নৌকা আছে, মনে করেন যে জাল হয়তো একদিনের কাছে এক গাছ আনলাম, আমার 1 দিনের জন্য 2 দিনের জন্য জাল গাছ দিয়ে এরকম। তাছাড়া ওই অবরোধের ভিতরেও মারি না, অবরোধের পরে যাই ওই মন সিস্টেম না যে মারতেই হবে, ওই শহরের বিষয় 1-1 দিনে মারলাম খাওয়ার জন্য। মানে আপনার হচ্ছে ইলিশ মাছ ধরা নিজের কোনো জাল নেই? না, নিজের জাল নাই, হয়তো কেউ কাছে। আচ্ছা, আপনি শখ করে নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য অন্যের কাছ থেকে এনে এরপরে মোহাম্মদ আক্কাস দেওয়ান শখের বিষয়ে ছেলেবেলা থেকে শুরু করেন পদ্মা নদী থেকে মাছ শিকার। ছেলেবেলার শখ এখন পরিণত হয়েছে পেশায়। তিনি পদ্মা নদী থেকে দুয়ারি দিয়ে মাছ মারার পাশাপাশি শখের বসে পরিবারের চাহিদা মেটাতে মারেন ইলিশ মাছও।